কিছুক্ষণ আগে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে সেটা দায়িত্ব নিল, তারা শপথ গ্রহণ করেছে। তো এটা নিয়ে এখন অনেক জল্পনা কল্পনা ছিল। শত শত পারহাপস হাজার হাজার মানুষ মারা গেলেন গত 3 সপ্তাহে। প্রথম আলোতে দেখলাম যে গত 3 সপ্তাহের যে নৃশংসতম গণহত্যা হয়েছে বাংলাদেশের ইতিহাসে, সেখানে 560 জন মারা গেছে প্রথম আলোর হিসেবে আর কি। আর বেহিসাব কত আছে তার তো কোনো খবর নাই। আমি নিজে রায়ের বাজার যে বুদ্ধিজীবী গোরস্থান আছে সেখানে আমি নিজে গণকবর দেখে আসছি আজকে, এবং যে লেন্থে আমি গণকবরের সারি দেখলাম, এবং ওখানকার যারা মানুষজন আছেন তারা বলেছেন যে কোনো কোনো কবরে নাকি 2 জন 3 জন 5 জন পর্যন্ত লাশ দাফন করেছে। তাতে সেই সংখ্যাটা 70 জনের কথা আমরা ইতিমধ্যে বিভিন্ন রিপোর্টে পড়েছি, যে আঞ্জুমানে মফিদুল ইসলাম, তারপরে হচ্ছে বিভিন্ন লোকদেরকে দিয়ে এখানে 70টা বডি গত 26-27 তারিখ পর্যন্ত দাফন করিয়েছে। কিন্তু যে তালিকা সারি দেখলাম আমি, তাতে এটা শতাধিক পার হয়ে যাবে, 150 হতে পারে যদি একাধিক লাশ কোনো কোনো কবরে রেখে থাকে। তো অনেক ত্যাগ আর কি, অনেক স্যাক্রিফাইস, অনেক রক্ত, অনেক শাহাদাতের পরে বাংলাদেশে একটা এই 16 বছরের যে জগদ্দল পাথরের মতো যে স্বৈরাচার বসেছিল তার পতন হয়েছে। সে প্রচণ্ড নির্লজ্জভাবে দেশ ছেড়ে পালিয়েছে, এবং পালিয়েছে যে দেশে, সে দেশের নাম হচ্ছে দিল্লি, যেখানে তিনি এখন আদর যত্নে আছেন। তাকে এখন কোন দেশে পার করবে ভারত, সেটা নিয়ে তারা এখন চেষ্টা করছে। এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী দেখলাম যে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছে, এবং কোনো কোনো পত্রিকাতে আসছে দেখলাম, ভারতীয় পত্রিকাতে, এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে শেখ হাসিনাকে অ্যাসাইলাম দেওয়া, তাকে ওখানে থাকবার এবং যেতে দেওয়ার ব্যাপারে তারা কথা বলেছে। তো এই বাস্তবতাতে একটা অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার প্রফেসর ইউনূসের নেতৃত্বে শপথ নিয়েছে, 15 সদস্য বিশিষ্ট, এবং রাষ্ট্র চালানোর, দেশ চালানোর অথবা প্রশাসন চালানোর অভিজ্ঞতার জায়গায় যদি দেখি, তাহলে সেখানে বলতে হবে যে ডক্টর সালেউদ্দিন আহমেদ সাহেব বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, উনি আমলা ছিলেন। তারপরে হচ্ছে বার্ডের ডিজি ছিলেন সম্ভবত কুমিল্লাতে, উনি রাষ্ট্র পরিচালনাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অর্থনীতি, রাষ্ট্র কাঠামো খুব ভালো বোঝেন অর্থনীতি বিষয়ে। প্রশাসনিক দক্ষতার জায়গাতে আরেকজন ব্যক্তিকে দেখলাম, আপনার সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, যিনি আমেরিকাতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া রাষ্ট্র পরিচালনার সাথে সরাসরি সংযুক্ত ছিলেন এমন কাউকে দেখলাম না। তবে 2 জন আছেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন সাবেক হাসান আরিফ সাহেব, এবং ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন সাখাওয়াত হোসেন সাহেব। সাখাওয়াত হোসেন সাহেব এর আগে নির্বাচন কমিশনার ছিলেন 111-এর যে 2007-08-এর সরকার, এই সরকারে উনি নির্বাচন কমিশনার ছিলেন। হাসান আরিফ সাহেব উনি তত্ত্বাবধায়কের উপদেষ্টা ছিলেন। তো এই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি যে অনেক রকমের, অনেক ডাইভার্স প্রফেশনের লোকজন আছেন এখানে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, এনজিও কর্মী আছেন বেশ কয়েকজন দেখলাম, মানবাধিকার নিয়ে কাজ করেন দেশে বিদেশে অত্যন্ত সুনামের সাথে, তেমন মানুষজন এখানে আছেন। ছাত্র প্রতিনিধি দেখলাম 2 জন। তো এই পুরোটা দায়িত্ব নেওয়ার পরে এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে আসলে ওনারা আসলে কি কি দায়িত্ব পালন করবেন, ওনাদের সামনে কাজগুলো কি কি। আমরা মনে করি যে ওনাদের প্রধানতম দায়িত্ব হচ্ছে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। গত 16 বছরে বাংলাদেশের এই ফ্যাসিবাদী সরকারের আমলে যে পরিমাণ হত্যা, গুম, খুন, তারপরে হচ্ছে গণহত্যা সংগঠিত হয়েছে, এগুলোর বিচার করা। পিলখানা গণহত্যা, শাপলা চত্বরে গণহত্যা, মাওলানা সাঈদীর রায়ের পরে গণহত্যা, বিএনপি জামাত হেফাজতকে ব্লক রেড দিয়ে গণহত্যা, এরপরে হচ্ছে এই সম্প্রতি জুলাই আগস্টে যে নৃশংসতম গণহত্যা হয়েছে, এই গণহত্যার প্রত্যেকটার খুবই ক্রেডিবল, গ্রহণযোগ্য তদন্ত কমিশন করতে হবে প্রত্যেকটার জন্য। এইটা সবচেয়ে বড় কাজ। আমাদের প্রত্যেকটা ফোর্স
পুলিশ বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, সোয়াত বলেন, সিআরটি বলেন, আমাদের সেনাবাহিনী আর্ম ফোর্সেস যেগুলো আছে, প্রত্যেকটা ফোর্স গত 16 বছরে কোনো না কোনোভাবে গুম, খুন, হত্যা, গণহত্যার সাথে জড়িত। প্রত্যেকটা ফোর্স আমরা দেখেছি যে এই প্রত্যেকটা ফোর্সকে কিভাবে ব্যবহার করে দিনের ভোট রাতে করা হয়েছে, যেন তেনভাবে নির্বাচন করে ক্ষমতায় থাকার বন্দোবস্ত করা হয়েছে। এই ফোর্সগুলোর সিনিয়র লিডারশিপকে কিভাবে কন্ট্রাক্টর বানানো হয়েছে প্রথম শ্রেণীর। এই প্রত্যেকটা ফোর্সকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, তার ইনস্টিটিউশনাল অ্যাপোলজি দিতে হবে। কারণ তাদের কারণে বাংলাদেশ গত 16 বছরে পিছিয়ে গেছে, তাদের অপরাধের কারণে। তারা জবাবদিহিতামূলক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে এবং তাদেরকে প্লেজ করতে হবে যে কীভাবে তারা এটা ইনস্টিটিউশনালি রিফর্ম করবেন। এই জায়গাটা হচ্ছে আমাদের প্রধানতম জায়গা এখানে, জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, যেটাই সরকারকে করতে হবে। তদন্ত কমিশনের পাশাপাশি যেটা করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে চেক করবার জন্য একটা অম্বার্সমেন্ট টাইপের ইনস্টিটিউশন দরকার বাংলাদেশে। দেখবেন যে বাংলাদেশে যদি পুলিশ কোনো ক্রাইম করে, এটার তদন্ত, এটার বিচার, এটাকে ডিপার্টমেন্টাল যে প্রসিজিওর, এটা পুরোটা পুলিশই করে। তো পুলিশ অপরাধ করছে, পুলিশ ঘুষ নিচ্ছে, পুলিশ তদন্ত করতেছে, পুলিশ বিচার করতেছে, এইটা তো কোনো জাস্টিস হইতে পারে না। এবং দেখবেন অধিকাংশ সময় আপনি দেখবেন অমুককে ক্লোজ করা হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে সাসপেন্ড করা হয় না, ডিসমিস করা হয় না, গ্রস মিসকন্ডাক্ট থাকার পরেও। তো এই প্রত্যেকটা ইনস্টিটিউশনকে একটা জবাবদিহিতার আওতায় আনা, এই যে ঘুষ দুর্নীতি, আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশন, আমাদের সরকারি প্রতিষ্ঠান জেকে বসেছে। পুলিশের থানায় যাবেন আপনি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা ছাড়া কোনো কাজ করা সম্ভব না। পুলিশের পুলিশিং সিস্টেমটা এমন করে ফেলেছে যে এটার মধ্য দিয়ে একটা করাপ্ট মেকানিজম ডেভেলপ করেছে। অতএব এটার একটা অম্বার্সমেন্ট দরকার। ইংল্যান্ডে আমরা দেখেছি যে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্টস কমিশন আছে। তো বাংলাদেশে যেটা দরকার, টোটাল মানে আইন শৃঙ্খলা বাহিনী যারা সিভিল ডিসিপ্লিনে কাজ করেন হোম মিনিস্ট্রির অধীনে, তাদের জন্য একটা অম্বার্সমেন্ট বডি দরকার, যে এদের যত ক্রাইম আছে তাদের ব্যাপারে কমপ্লেন করবার জন্য, যেটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হবে, কমিশন হবে, এবং তারা স্বাধীনভাবে কাজ করবে পুলিশের এবং আইন শৃঙ্খলা বাহিনীর। থার্ড একটা কাজ হচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো, আমাদের ডিজিএফআই, আমাদের এনএসআই, আমাদের এসবি থেকে শুরু করে যে গোয়েন্দা সংস্থাগুলো, ডিবি, যেই লেভেলের অপরাধ করেছে গত 16-17 বছর, একটা ক্রিমিনাল ইনস্টিটিউশনে করেছে তারা। গুম খুনের সাথে জড়িত হওয়া, চাঁদাবাজি করা, আয়নাঘর ক্রিয়েট করা, সিক্রেট ডিটেনশন সেন্টার করা, সীমান্তে পাড়ি দিয়ে ভারতের ওই পাশে লোকজনকে ফেলে দিয়ে আসা, পানিতে মানুষ হত্যা করা, ডুবায় অত্যাচার, নির্যাতন, হাতের নখ, পায়ের নখ উপড়ে ফেলা, হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মীকে প্রতিবন্ধী করে দিয়েছে। ইভেন এইবারও রাবার বুলেটে, প্যালেটেড যে বুলেট আছে, রাবার প্যালেট, এগুলো দিয়ে অন্ধ হয়ে গেছে, শত শত ছেলে অন্ধ হয়ে গেছে। এগুলোকে একটা জবাবদিহিতার আওতায় আনতে হবে। এই ধরনের গোয়েন্দা সংস্থা আমাদের প্রয়োজন কিনা, অথবা ডিজিএফআইকে কেন পলিটিক্যাল কাজ করতে হবে? তার তো কাজ মিলিটারি ইন্টেলিজেন্সের। তাহলে মিলিটারি ইন্টেলিজেন্সের কাজ তো পলিটিক্যাল কাজ না, সে অন্যান্য সার্ভিস দেবে। তো এই জন্য আমাদের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থাকে এই শতাব্দীর উপযোগী করে, একটা নতুন রাষ্ট্র ব্যবস্থার উপযোগী করে ঢেলে সাজাতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় কাজ হচ্ছে লুটপাটকে অ্যাড্রেস করা। যে বাংলাদেশে ব্যাংকগুলো যেভাবে খালি করে দিয়েছে, আমাদের 53টা 54টা ব্যাংকের ভিতরে 38-40টা ব্যাংক হচ্ছে রেড জোনে বাস করতেছে। এই ব্যাংকগুলোকে লাইসেন্স বাতিল করে দেওয়া দরকার, যেগুলো ফাংশন করছে না। এই মার্চ করা, এটা সেটা করা, এগুলো ফাংশনাল হবে না। সে তো ব্যাংকিং লুটপাট, আমাদের শেয়ার বাজারে যে লুটপাট হয়েছে, মেঘা লুটপাট যেগুলো হয়েছে, সেগুলোকে সিরিয়াসলি তদন্ত করে বিচারের আওতায় আনে আসা। আমাদের প্রশাসনিক, আমাদের এই যে ব্যুরোক্রেসি যেটা আছে, সিভিল ব্যুরোক্রেসি, সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট করাপশন এবং মানে সেবাহীনতার একটা প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। আপনি ভূমি অফিসে যাবেন, পাসপোর্ট অফিসে যাবেন, আপনি একটা ছোট জন্ম নিবন্ধন করতে যাবেন, যাই করতে যান, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ডিসফাংশনাল হয়ে গেছে। জুলুম, মানুষের উপরে জুলুম করবার একটা কেন্দ্রে পরিণত হয়েছে। অথবা আমাদের সিভিল ব্যুরোক্রেসিকে রিঅর্গানাইজ করা,
এটা একটা বিশাল কাজ এবং এই কাজটাকে হাতে নিতে হবে। দুর্নীতি দমন কমিশন ভেঙে পড়েছে, সিম্পলি এটা ডিসফাংশনাল হয়ে গেছে, এটা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে, প্রত্যেকটা কমিশনার নিজেরাই চোরে পরিণত হয়েছে। তদন্তকারী কর্মকর্তা যারা ভালো, যারা সৎ মানুষ, এদেরকে বিব্রত করে চাকরিচ্যুত করে এখানে সেখানে চাকরিচ্যুত করা অথবা ডিসমিস করা, সাসপেন্ড করা অথবা ডাম্পিং পোস্টে ফেলে রাখা হচ্ছে। এই কাজগুলোকে রিঅর্গানাইজ করতে হবে এবং আমরা প্রস্তাব করেছি যে দুর্নীতি দমন কমিশনের পাশাপাশি একটা দুর্নীতি দমন ট্রাইব্যুনালও করতে হবে, কারণ এই ট্রাইব্যুনালের মাধ্যমে এদের স্পিডি ফাস্ট ট্র্যাক বিচার করতে হবে, যে ট্রাইব্যুনালটা হাইকোর্টের সমমানের বিচার করতে পারবে। তাদের শুধুমাত্র একটা আপিল থাকবে, কোর্ট অফ আপিলে। আমাদের বিচার বিভাগ, যে একটা রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগ। বিচার বিভাগে দেখেন মামলার জট 44 লক্ষ 43 লক্ষ মামলা ঝুলে আছে। কোনো কোনো মামলা 3 প্রজন্ম ধরে চলছে, 30 বছর 35 বছর 40 বছর ধরে মামলা চলছে। মানে এইটা তো মামলার ডিসপোজ করে এটা সমাধান করা যাবে না, মানুষ যেন মামলা না করে। তাই আমাদের একটা জুডিশিয়াল প্রসেস, সালিসি সিস্টেম, পঞ্চায়েত বা বন্দোবস্ত, যেটাকে আমরা ওয়েস্টার্ন ল্যাঙ্গুয়েজে এডিআর বলছি, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, এরকম একটা মেকানিজম আমাদেরকে ইউনিয়ন লেভেলে নিয়ে যেতে হবে, যেন মামলা করবার জন্য যেখানে সেখানে তাকে দৌড়াইতে না হয়। অতএব মামলা কমানোর একটা ব্যবস্থা করতে হবে এবং এই মামলাগুলোকে মামলায় রূপান্তর না করে রিজলভ করবার প্রসেস বের করতে হবে। আপনি যদি প্রত্যেকটা উপজেলাতে অথবা কাল 2টা 4টা 5টা ইউনিয়নের জন্য আমাদের ফর্মার ডিস্ট্রিক্ট জাজ আছেন, রিটায়ার্ড জাজ আছেন, তাদেরকে যদি আমরা এঙ্গেজ করতে পারি, তাদের সাথে যারা ল্যান্ড সার্ভেয়ার আছেন, আমিন যাদেরকে বলা হয়, জমির রেজিস্ট্রার আছেন, এরকম টিম করে দেওয়া যায় যারা জমির কাজগুলোকে ওখানে দেখে সরেজমিনে রিজলভ করে ফেলবেন, মামলা চলবে না। এরকম একটা প্রসেসে রিজলভ করার জায়গায় যেতে হবে। মামলা ডিসেন্ট্রালাইজ করা দরকার, যেটা এরশাদ সাহেব করেছেন। আমাদের হাইকোর্ট বেঞ্চ ডিভিশনগুলোতে নিয়ে যাওয়া দরকার, ডিভিশন এবং বিয়ন্ড। দেখতে হবে যে পাইলটিং করা দরকার, যে আমাদের আপিলের মামলাগুলো কোন জেলাতে কি পরিমাণ মামলা আছে। ডিভিশনের বাইরেও ধরেন বড় বড় জেলা আছে, যেমন ধরেন বগুড়া একটা বড় জেলা, যশোর একটা গুরুত্বপূর্ণ জেলা, কক্সবাজার একটা গুরুত্বপূর্ণ জেলা। তো এইরকম বড় বড় জেলা যেখানে আছে, মামলার জট বেশি আছে, সেই মানুষগুলোকে যেন ঢাকায় আসতে না হয়। আমাদের ট্রান্সপোর্ট সিস্টেম নাই, আমাদের যে বেসিক নাগরিক সুযোগ সুবিধা, আমাদের হাসপাতাল বা বন্দোবস্ত ভেঙে পড়েছে। তো নাগরিক বন্দোবস্ত করবার যে ন্যূনতম জায়গাগুলো দরকার, এর প্রত্যেকটাতে যতটুকু সম্ভব রিফর্ম করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের মেয়াদ কতদিন এবং তার এখতিয়ার কী? তার মূল কাজ হচ্ছে একটা নির্বাচন করতে হবে। নির্বাচন সে কাদেরকে দিয়ে করবে? 43,000 নির্বাচনী কেন্দ্রে তো 14 লক্ষ 15 লক্ষ স্টাফ লাগবে। এটা তো এই সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে দিয়ে করতে হবে। যে লেভেলের দুর্নীতিপরায়ণ রিক্রুটমেন্ট হয়েছে গত 16 বছরে, আওয়ামী রেজিম যেটা করে দিয়ে গেছে, এটাকে তো ক্লিন করতে হবে একটা সিস্টেম ফলো করে, একটা প্রসেস ফলো করে। এটা না করতে পারলে ইলেকশন বন্দোবস্ত করা যাবে না। ইলেকশন কমিশনকে টোটালি ওভারহলিং করে ফেলতে হবে, ক্রেডিবল লোকদেরকে ইলেকশন কমিশনে দিতে হবে, যারা পুরো সিস্টেমটাকে রিফর্ম করে ফেলতে পারে এমনভাবে যেন একটা সরকারি একটা যে দল ক্ষমতায় আছে এমন একটা দলও যদি নির্বাচন করে ওই ইলেকশন সিস্টেমের মধ্য দিয়ে, একটা ভালো নির্বাচন যেন তারা ডেলিভার করতে পারে। এই রকম যে বন্দোবস্তগুলো দরকার, এই বন্দোবস্তগুলোর মধ্য দিয়েই হচ্ছে যে একটা রাষ্ট্রকে কাঠামোগতভাবে তৈরি করে ফেলা। এই রাষ্ট্রের প্রত্যেকটা জায়গা ইতিমধ্যে ভেঙে পড়ে গেছে, কিচ্ছু নাই এর ভিতরে। এরপরে দেখেন যে রিসেন্টলি আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, বিরোধী দলের রাজনৈতিক কর্মী অথবা তাদের নামে চলা একদল লোকের যে দৌরাত্ম্য দেখতে পাচ্ছি, যারা অলরেডি বিএনপির নাম বিক্রি করে, বিএনপির নেতাদের নামে জমি দখল, বাড়ি দখল, অফিস দখল, মহল্লা দখল, দোকানপাট দখল এবং দোকানপাট ভেঙে জ্বালিয়ে দেওয়া, চাঁদাবাজি করা, জিম্মি করা, টাকা না দিলে দোকান পোড়াইয়া দিব, টেলিভিশন দখল করে ফেলবো, এবং টেলিভিশন দখল করে ফেলেছে অলরেডি, 4টা টেলিভিশন শুনলাম। বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে কাউকে ফোর্স করে ডিসমিস করানো, রিজাইন করতে বাধ্য করা, প্রমোশন দিতে বাধ্য করানো,
এই যে কাজগুলো বিভিন্ন জায়গায় চলছে, তারা দাবি করতেছে তারা শ্রমিক নেতা, তাদের সাথে অমুকের ভালো সম্পর্ক, এই যে দৌরাত্ম্য চলছে এটা খুব ভয়ঙ্কর সিগন্যাল দিচ্ছে। সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের উপরে যে আঘাত চলছে, দোকানপাট ভাঙা, চাঁদাবাজি করা, মন্দিরে অ্যাটাক করা, এর ভিতরে একটা বিশাল স্যাবোটাজ আছে, এটা আমরা জানি। আওয়ামী লীগ থেকে শুরু করে বিভিন্ন দেশের স্বার্থ রক্ষাকারী মানুষগুলো এই কাজগুলোর সাথে জড়িত, কিন্তু এর কাজগুলোর সাথে বিরোধী দলের নেতাকর্মীরাও জড়িত। আমাদের কাছে ক্রেডিবল এভিডেন্স আছে। ঢাকা শহর থেকে শুরু করে চুরি ডাকাতি ব্যাপকভাবে বেড়ে গেছে, চাঁদাবাজি, এর সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত আছে, ভাঙচুর, ভ্যান্ডালিজম, এর সাথে অনেক আওয়ামী লীগের নেতারা পয়সা দিয়ে এগুলো করতেছে, কিন্তু এর সাথে বিরোধী দলের নেতাকর্মীরা জড়িত, এর সাথে আমাদের কাছে ক্রেডিবল এভিডেন্স আছে। আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে জোর করে চাঁদা নিয়ে আসা, 5 কোটি 10 কোটি টাকা চাঁদাবাজি করা, এগুলোর ঘটনা ঘটতেছে। অতএব যারা আগামী 6 মাস 1 বছর পর ক্ষমতায় যাবেন মনে করছেন, আপনারা গত 17 বছরের ভোগান্তি থেকে যদি না শেখেন, এটা খুব দুঃখজনক হবে জাতির জন্য। আপনাদের 1-6-এর যে বদনামগুলোকে বিক্রি করে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে, সেই বদনামগুলো যেন আপনাদেরকে আবার তাড়া না করে ফেরে, এটা মাথায় রাখবেন। অতএব টোটাল বিরোধী দলীয় যে বলয় আছে, এই বলয়ের নেতাকর্মীদের যথেষ্ট নিয়ন্ত্রিত আচরণ করা দরকার। আদারওয়াইজ যে পরিমাণ বেপরোয়া আচরণ আমরা দেখতে পাচ্ছি, সেটা খুব দুঃখজনক হবে। এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় কাজ হচ্ছে, এখন আইনশৃঙ্খলা সিচুয়েশন কমপ্লিট ব্রেকডাউন করেছে। আমাদের স্টেট, রাষ্ট্র বলতে কিন্তু কিছু নাই এখন, এটাকে রেস্টোর করা। আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির যে দায়িত্ব, তাদের যে ভয় এবং বাড়াবাড়ি, এই দুইটার মধ্যে একটা ভারসাম্য তৈরি করতে হবে। ক্যাডারে যে রিক্রুটমেন্টগুলো হয়েছে গত 16-17 বছরে, এগুলোর একটা রিভিশন করা দরকার। বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গাতে রিক্রুটমেন্ট হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের আমলে নাকি 1000 শিক্ষক অ্যাপয়েন্ট হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগের 50 বছরের ইতিহাসে এত পরিমাণ টিচার রিক্রুটেড হয়নি। তাহলে এই যে টোটাল রাষ্ট্রটা যে একটা ক্যাওটিক সিচুয়েশনে পরিণত হয়েছে, সেই জায়গাটাকে যতটা সম্ভব সংস্কার করতে হবে, যাতে নির্বাচন উপযোগী একটা পরিবেশে আমরা পৌঁছতে পারি। এইটা আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই পুরোটার নাম যদি এক শব্দে আমরা বলি, সেটা হচ্ছে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা হলো আমাদের সবচেয়ে বড় আবদারের জায়গা আর কি। আমরা যারা এখানে অ্যাপয়েন্টেড হয়েছেন তাদের শুভকামনা করছি। তারা অত্যন্ত যোগ্যতা, মেধার সাথে দায়িত্ব পালন করবেন, কিন্তু অ্যাট এ টাইম এটাও মনে করিয়ে দিচ্ছি জাতিকে এবং ছাত্র সমাজকে, যারা এই আন্দোলন করেছে এবং যাদেরকে শুধু মিডিয়াতে দেখা যাচ্ছে, তারাই কিন্তু শুধু ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে না। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরাই আন্দোলন করে নাই, এখানে বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা ছিল। এখানে ব্রাক, নর্থ সাউথ থেকে শুরু করে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি, স্টুডেন্টস ইউনিভার্সিটির ছেলেমেয়েরা ক্রুশাল রোল প্লে করেছে। 19 তারিখের পরে শাহবাগে যখন ক্যাম্পাস হল বন্ধ করে দিয়েছে সারা দেশে, তখন পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তো আন্দোলন করতে পারে নাই, তারা তো স্ক্যাটার্ড হয়ে গেছে। তাহলে আন্দোলনটাকে নেক্সট ফেজে কে নিয়ে গেল, কারা নিয়ে গেল? এই বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা নিয়েছে। সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছে কিন্তু বেসরকারি কলেজ, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, সবচেয়ে বেশি মারামারি করেছে তারা। অতএব তাদের এই অবদানটা যেন না ভুলে যায়। আর একটা অবদান আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে মাদ্রাসার ভাইয়েরা, বোনেরা যে অবদানটা রেখেছে, অসাধারণ। এবং আমি কয়েক ডজন শহীদের কথা জানি, যারা বিভিন্ন কওমি মাদ্রাসা, তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন মাদ্রাসার ছাত্র শিক্ষক ছিলেন সারা বাংলাদেশে। মাদ্রাসার অনেক ভাই শহীদ হয়েছেন। কেউ কেউ বলেছেন যে এই সংখ্যাটা 100-এর উপরে হইতে পারে। অথচ আমরা এই পুরো আন্দোলনে যে সকল চেহারা দেখতে পাচ্ছি, তাদের মধ্যে এই মাদ্রাসার ভাইদের কোনো প্রতিনিধিত্ব আমরা দেখতে পাচ্ছি না। অতএব ছাত্র সমাজের এই যে বিশাল আন্দোলন, যেটা বৈষম্যের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল, তাদেরকে আমি বলবো যে আপনারা রাজপথ ছাড়বেন না। এই তত্ত্বাবধায়ক সরকার যেটা গঠিত হয়েছে, তারা যদি কোনো বৈষম্য করে, অন্যায্য আচরণ করে, এটার ব্যাপারে আপনাদের কথা বলতে হবে। প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা নেতৃত্ব দিয়েছেন, মাদ্রাসা যারা নেতৃত্ব দিয়েছেন, এবং যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছেন, যাদের চেহারা আমরা মিডিয়াতে দেখি না, এমন যারা সমন্বয়ক আছেন, তারা মিলে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে নেক্সট ফেজে নিয়ে যেতে হবে।
যে রাষ্ট্রের রূপান্তরের আন্দোলন, রাষ্ট্র থেকে বৈষম্যকে দূর করবার যে ক্যাম্পেইন, সেই কাজটা আমাদের চালিয়ে যেতে হবে। এটা আমাদের নাগরিক সমাজের কাজ, রাজনৈতিক দলের সম্মিলিত কাজ, যারা ছাত্র সমাজের এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, এখনও যারা রাস্তায় রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছেন, মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতেছেন, মন্দির পাহারা দিচ্ছেন, গির্জা পাহারা দিচ্ছেন, হিন্দুদের বাড়িঘর পাহারা দিচ্ছেন, অসাধারণ কাজ করতেছেন আপনারা। এবং তারা সারা দেশের সাধারণ ছাত্র ছাত্রী সমাজের মানুষ, তাদেরকে আমরা মোবারকবাদ জানাই এবং তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং তাদের এই কাজের মূল্যায়ন হওয়া দরকার কোনো না কোনো ফর্মে। তো এই সব মিলিয়ে হচ্ছে আমাদের তত্ত্বাবধায়ক সরকার যেটা গঠিত হয়েছে, তাদের কাছে পাহাড় সমান কাজ। তারা এটা করতে পারুক। আমরা রাজনৈতিক দল হিসেবে, নাগরিক সমাজের অংশ হিসেবে যতটুকু সাহায্য সহযোগিতা করবার সুযোগ আছে আমরা করব, কিন্তু আমরা আমাদের প্রতিবাদও জারি রাখব। তারা যেখানে যেখানে কাজ করতে ব্যর্থ হবেন সেগুলো নিয়ে আমরা আওয়াজ তুলব ছাত্র সমাজের মতোই করে। এবং এই প্রসেসের মধ্য দিয়ে রাষ্ট্র একটা নতুন প্রজন্মের রাজনীতি এবং নতুন প্রজন্মের রাষ্ট্র গঠন প্রক্রিয়াতে এগিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। সবাইকে ধন্যবাদ।